ওকে, সাউন্ড ওকে। শুভ সন্ধ্যা সকলকে। ফিউচার ফিট একাডেমি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত কয়েকদিন হলো আমাদের যে প্রি বিসিএস ফাউন্ডেশন কোর্স এই কার্যক্রম আমরা শুরু করেছি। আমাদের প্রথমে একটি সেমিনারের মতো ছিল, সেখানে আমরা আমাদের সংশ্লিষ্ট যারা শিক্ষক মণ্ডলী আছেন তারা আমরা কথা বলেছিলাম। গতকালকে আমাদের শ্রদ্ধেয় ফারুক স্যার, যিনি মূলত এই প্রতিষ্ঠানের কর্ণধার, স্যার গতকালকে কথা বলেছেন। আজ আমি শিকদার স্যার মূলত বাংলা বিষয় নিয়ে আসলে কথা বলবো। আমরা সেদিনও বাংলা বিষয় নিয়ে কিছু কথা আমরা বলেছিলাম। আজকেও আমাদের মূলত আসলে বাংলা ব্যাকরণ বিষয়ে আজকে কথা বলবো আমরা। সেই সাথে অন্যান্য কিছু বিষয় প্রসঙ্গে আসবে, কারণ আসলে আমরা জানি যে সম্প্রতি আমাদের একটি বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সেই বিসিএস পরীক্ষার যে প্রশ্নপত্র এটা আমাদের মাথার ভিতরে সবার ঘুরছে এবং সেই প্রশ্নপত্র দেখে এবার আসলে আমরা কিছুটা অন্য সময়ের থেকে মনে হচ্ছে আমাদেরকে একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন আসলে আমাদের হয়েছে। যদিও আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে ধ্বনি এবং ধ্বনির উচ্চারণ, তারপরেও এই বিষয়গুলো বলার আগে আসলে আমরা আমাদের যে বিসিএস পরীক্ষার যে প্রশ্ন সেই বিষয়ে আসলে আমরা কিছু কথা আমরা আসলে বলে নেব। আমরা বলেছি আজকে যে আজকের বিষয় হচ্ছে ধ্বনি, বর্ণ, অক্ষর, ধ্বনির উচ্চারণ এবং এই বিষয়ে কিছু দৃষ্টান্ত আমাদের আলোচনায় থাকবে। কিন্তু যেহেতু আমাদের কোর্সটির নামই হচ্ছে আসলে প্রি বিসিএস ফাউন্ডেশন কোর্স, সেক্ষেত্রে আসলে আমাদের প্রতি ক্লাসে আমরা আসলে আমাদের কেন প্রি বিসিএস বা আসলে আমাদের যে প্রস্তুতি, সরাসরি প্রস্তুতির কথা না বলে আমরা প্রস্তুতির পিছনের কিছু কথা আমরা সবসময় বলবো। এর কারণ হচ্ছে যে এই কোর্সের সাথে যারা আসলে সংশ্লিষ্ট থাকবে তারা বেশিরভাগই আসলে হয়তো কেবল শুরু করেছে বা শুরু করবে বা প্রস্তুতি নিচ্ছে বা তারা মোটামুটি একটা পর্যায়ে আছে এবং অনেকেই শুরুর পর্যায়ে আছেন। এই কারণে তাদের উদ্দেশ্যে কিছু কথা আমাদেরকে বলতেই হয়। তা আসলে আমরা আমি যেহেতু একজন বিসিএস কর্মকর্তা, আমিও অনেকের সাথেই আমার যারা শিক্ষার্থী আছে তাদের সাথে আমার কথা হয় এবং তারা বলে যে স্যার বিসিএস বিষয়টাকে স্যার খুব কঠিন মনে হয়, আবার বিসিএস এর প্রশ্নপত্র দেখলে স্যার এটা অনেক কঠিন মনে হয়। আসলে এই যে বিসিএস পরীক্ষার প্রশ্ন, বিসিএস পরীক্ষার যে সিলেবাস, এই বিষয়গুলো দেখলে প্রথম আসলে আমাদের মধ্যে একটা মানসিক দুশ্চিন্তা বা অতিরিক্ত একটা টেনশন আমাদের ভিতরে কাজ করে এবং আমরা জানি যে আসলে আমাদের এই টেনশনটা বা এই অতিরিক্ত দুশ্চিন্তা এটা আমাদের অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আরো একটি বিষয় আছে আমাদের, যে ইদানিং দেখা যাচ্ছে যে আসলে এই বিসিএস প্রস্তুতির কথা বলতে গিয়ে অনেক কোচিং আছে, অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছেন, অনেক শিক্ষক আছেন, আসলে তারা বিভিন্ন ধরনের কথা বলে শিক্ষার্থীদের মনে হয় কিছুটা তারা ভীতি সঞ্চার করে ফেলেছেন এবং শিক্ষার্থীরা প্রায় দেখা যাচ্ছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। যেটা আমরা বলেছি যে প্রস্তুতির কথা বলতে গিয়ে আমরা অনেকে শিক্ষার্থীদের ভীত সন্ত্রস্ত করে তুলি এবং শিক্ষার্থীদের মধ্যে তখন একটা হতাশা কাজ করে। সে যে সময়টি নিয়ে প্রস্তুতি সহ নিতে পারতো, ভালোভাবে প্রস্তুতি নিতে পারতো, ঠান্ডা মাথায় পড়তে পারতো, কিন্তু সেই সময়টা দেখা যাচ্ছে তার সেই একটা দুশ্চিন্তা যে আমি কি পারবো। গতকাল আমাদের শ্রদ্ধেয় ফারুক স্যার আমাদের কিন্তু এই নো দাইসেলফ নিয়ে অনেক কথা বলেছেন, আমাদের আত্মবিশ্বাস নিয়ে অনেক কথা বলেছেন। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আসলে আমার মনে হয় যে আমাদের হাতে মোবাইল থাকার কারণে
অনলাইনে আমরা অনেক বেশি প্ল্যাটফর্মের সাথে পরিচিত হওয়ার কারণে আমরা বোধহয় কিছুটা সময় হচ্ছে আমাদের যে আমরা একটা মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি, যে আমাদের মাঝে মধ্যে আমাদের কনফিডেন্সটা আমাদের একটু লো হয়ে যাচ্ছে, কি আমি কি আদৌ পারবো, আমার দ্বারা কি সম্ভব কিনা, এই বিষয়গুলো ইদানিং আমার এবং আমাদের শিক্ষার্থীদের ভিতরে আমরা প্রচুর লক্ষ্য করছি। তো এই জন্য বলছি যে হতাশা পরীক্ষার্থীদের অনেক মূল্যবান সময় কিন্তু ইদানিং নষ্ট করছে। এছাড়া আছে কি আমাদের বলছি আমরা এখানে যে যথাযথ পরিকল্পনা, মানে আমরা আসলে যে কিভাবে শুরু করব, কেন আসলে আজকে আমাদের এই প্রি ফাউন্ডেশন কোর্স, কেন আসলে এই শুরু করার যে ব্যাপারটা, কারণ আমরা যখনই একটি কোচিং এ সরাসরি ঢুকে যাই সেখানে আমাদের নির্দিষ্ট কিছু ক্লাস দিয়ে বলা হয় যে এই ক্লাসগুলোর মধ্য দিয়ে আমাদের বাংলা বিষয়টি শেষ হয়ে যাবে, এই ক্লাসগুলোর মধ্য দিয়ে আমাদের ইংরেজি ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু আসলে সেই 12, 14 বা 15টি ক্লাস দিয়ে আসলে দেখা যাচ্ছে আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারি না, এবং ফলে আমরা হতাশ হয়ে ফিরে আসি। তখন ভাবি যে কেন আসলে আমার দ্বারা বোধহয় আর বিসিএস সম্ভব হবে না। তো এই জন্য এখানে এই বিষয়টি আমরা কথা বলি, যথাযথ পরিকল্পনা করতে ব্যর্থ হওয়া, অর্থাৎ এই হতাশা থেকে আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে, এবং আমরা এই পরিকল্পনার জায়গাটিতে আমরা আসলে তখন একটা ব্যর্থতা আমার মধ্যে চলে আসে, এবং কিছু প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আমরা তুলি, যার দায় আসলে পুরোটা শিক্ষার্থীর নয়। এই জায়গাটা আসলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা জানি যে মানে আমার বাংলা বিষয়ের কথা যদি আমি বলি, যে আমার বাংলা বিষয়ের একটি আমরা কোন ব্যাকরণটিকে আমরা ফলো করি, কোন ব্যাকরণ বইটিকে আমরা পড়ি, আমরা দেখেছি যে আমরা যখন ক্লাস 9-10-এর যখন আমাদের একটি ব্যাকরণ বই ছিল, তখন এক ধরনের ব্যাকরণের একটি আমাদের একটি পাঠ্যক্রম ছিল বা একটা সিলেবাস ছিল। পরবর্তী সময় দেখা যাচ্ছে সেটা পরিবর্তন হয়ে আবার কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা মনির চৌধুরী স্যারের বই পড়েছি, এখন আবার দেখা যাচ্ছে সেই বইটি পরিবর্তন হয়ে নতুন আরেকটি ব্যাকরণ বই এসেছে, সেখানে হয়তো অন্য যারা আমাদের শ্রদ্ধেয় স্যারেরা যারা সেটাকে সংকলন করেছেন বা যারা সম্পাদনা করেছেন সেখানে কিছু নতুনত্ব এসেছে। তো যখনই আসলে এই বাংলা বিষয়ে যখন ব্যাকরণ বিষয়ে যখন কোনো প্রশ্ন হয়, তখনই শিক্ষার্থীরা বলে স্যার এই বইতে স্যার এই তথ্যটা পেলাম, এখানে স্যার এই তথ্যটা পেলাম, তাহলে স্যার আমরা স্যার কোন দিকে যাব স্যার? এই যে আসলে এই ধরনের যে মানে দ্বৈত তথ্য বা বিভ্রান্তিমূলক তথ্য বা একই প্রশ্নের একাধিক উত্তর, এই প্রশ্নগুলো সাধারণত দেখা যাচ্ছে খুব একটা পরীক্ষায় আসে না। কিন্তু আমরা যেটা করি, আমাদের কৃতিত্ব ফলানোর জন্য আমরা বিষয়গুলোকে সামনে নিয়ে এসে শিক্ষার্থীদেরকে হয়তো আমাদের পাণ্ডিত্য জাহির করার জন্য আমরাই তাদেরকে বিভ্রান্ত করে তুলি। এই জন্য এই কথাটা এখানে বলা যে কিছু প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে তুলি, এবং যার দায় পুরোটা শিক্ষার্থীর নয়। অর্থাৎ এক্ষেত্রে আসলে আমরা যদি সঠিক নির্দেশনাটা পাই এবং সঠিক গাইডলাইনটা পাই, এবং আমরা যদি স্যারদের সাথে সেইভাবে পরামর্শ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বিভ্রান্তিগুলো দূর হবে, এবং আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা কিন্তু আমরা ঠিকঠাক মতো করতে পারবো। এরপরে যদি আমরা বলি যে প্রশ্নপত্রে সবসময় আসলে যেটা আমরা বলেছিলাম যে প্রশ্নপত্রের ধারা সবসময় একই রকম হয় না, কখনো ব্যাকরণ বেশি, কখনো সাহিত্য বেশি। বিশেষ করে আমরা 47তম বিসিএস এর প্রশ্ন নিয়ে কথা বলছিলাম, যে আসলে এবার যে প্রশ্নগুলো হয়েছে সেখানে আমরা দেখলাম যে 1/3 মাত্র ব্যাকরণ হয়েছে, আর বাকি প্রায় 20টির মতো প্রশ্নই আমাদের বিভিন্ন সাহিত্য থেকে হয়েছে। এই প্রশ্নটি আসলে আমাদেরকে কিছুটা, আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে কিছুটা একটু হতাশ করেছে বা কাউকে একটু ধাক্কা দিয়েছে। কারণ হলো যে আসলে আমরা কিন্তু ক্লাস 5 বা 6 থেকে আমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত মোটামুটি আমরা ব্যাকরণটা মোটামুটি আমাদের পড়া হয়, কিন্তু আমাদের সাহিত্যের যে অংশটি আছে এই অংশটি কিন্তু আসলে আমাদের স্কুল লেভেলে বা কলেজ লেভেলে আমরা যেটা পড়ি সেইটা কিন্তু আসলে বিসিএস এর সিলেবাসের সাথে খুব একটা সম্পৃক্ত নয়। বিশেষ করে যেমন আমরা বলবো প্রাচীন যুগ বা মধ্যযুগ, এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, মঙ্গল কাব্য, অন্যান্য যে প্রশ্নগুলো বা শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে এবারে যে প্রশ্নগুলো হয়েছে, এই প্রশ্নগুলোর সাথে কিন্তু আমরা যারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা বাংলা সাহিত্য নিয়ে অনার্স বা মাস্টার্স পড়েননি তাদের সাথে কিন্তু এই জায়গাটা পরিচিতি কম, কিন্তু তাদের সাথে কিন্তু সমাস, সন্ধি, উপসর্গ, প্রকৃতি প্রত্যয় বা শব্দ, এই বিষয়গুলোর সাথে একটা সম্পর্ক আছে। বিপরীত শব্দ মানে ব্যাকরণের যে বিষয়গুলো আছে তার সাথে শিক্ষার্থীদের একটা সম্পর্ক আছে, যে কারণে এগুলো যখন প্রশ্ন হয় তখন অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ব্যাকরণটাকে মোটামুটি
সে সহজে আনসার করতে পারে বা উত্তর করতে পারে। কিন্তু এবারের যে প্রশ্নটি, এবারে দেখা গেছে যে সেখানে প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে প্রশ্ন হয়েছে এবং আধুনিক যুগের এমন কিছু জায়গা থেকে প্রশ্ন হয়েছে যেগুলোর সাথে শিক্ষার্থীরা আসলে সম্পৃক্ত নয়। তো এই কারণে আমরা বলেছি যে প্রশ্নপত্রের ধারা যে আসলে সবসময় যে একই রকম হবে, অর্থাৎ কখনো ব্যাকরণ বেশি হতে পারে, কখনো আবার সাহিত্য বেশি হতে পারে। এই সাহিত্য বেশি হবে না ব্যাকরণ বেশি হবে, এই বিষয়টা চিন্তা করে পড়াশোনা করলে আমাদের হচ্ছে না। অর্থাৎ আমাদের ব্যাকরণ যেমন গুরুত্ব দিয়ে পড়তে হচ্ছে, আবার সাহিত্যের অংশটাও আমাদের ঠিক একই ধরনের গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়তে হচ্ছে। এবং সেক্ষেত্রে আমাদের হয়তো কিছু পরিকল্পনা করে এখন যে কি করে আসলে আমরা এই সাহিত্যের অংশটাকে আমরা উত্তরণ এই জায়গাটা থেকে আমরা উত্তরণ আমরা হতে পারি। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদের এখন নতুন করে আমাদের ভাবতে হচ্ছে এবং আমাদের যে লেকচার শিট আছে বা আমাদের যে পরিকল্পনা আছে সেখানে কিন্তু এটা আমরা অন্তর্ভুক্ত করেছি এবং এটা আমরা আরো গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত আমরা করব। স্বল্প সংখ্যক প্রশ্নে জটিলতা থাকে, সে বিষয়ে আমরা সতর্কভাবে তা এড়িয়ে যেতে পারি। আসলে কি বিসিএস এ কিন্তু আমরা বলি যে আমরা কিন্তু সব প্রশ্নের আনসার আমরা করি না, বা সব প্রশ্নের আনসার আমাদের করতে হবে এমনও কোনো বিষয় নেই। কারণ আমরা জানি যে 200 নম্বরে যখন পরীক্ষা ছিল, আমরা জানি যে 130 পেলে পরে মোটামুটি সে তার প্রিলি পরীক্ষাতে সে উত্তীর্ণ হয়ে যাচ্ছে, না সমস্যা নেই। তাহলে এখন আমরা যেটা দেখছি যে প্রশ্নগুলো ক্ষেত্রে কিছু জটিলতা থাকে, জটিলতা আছে, কারণ বাংলা বিষয়ে কিছু কিছু জায়গা আছে, আমরা বলেছিলাম যে আসলে একাধিক বইতে বা একাধিক জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন তথ্য থাকতে পারে এবং এটা নিয়ে কিছু কিছু বিভ্রান্তি হতে পারে। তো সে ধরনের বিভ্রান্তি আমাদের 10% থাকলো, তাহলে আমরা যদি 10% প্রশ্ন, অর্থাৎ আমি যদি 2টা বা 3টা বা 4টা প্রশ্ন আমি যদি বাদ দিয়ে যদি আমি চিন্তা ভাবনা করি, অর্থাৎ আমার সামনে আসলো, আমি সেটাকে কোড করে রাখলাম, লিখে রাখলাম, আমার সাথে বা যে সংশ্লিষ্ট স্যারের সাথে যখন আপনার কথা হচ্ছে, আপনি তখন ওই প্রশ্নটি নিয়ে কথা বলেন, স্যার এই প্রশ্নটি যদি আমার পরীক্ষা আসে তাহলে স্যার আমি কি করব, আপনার সমস্যার সমাধান হয়ে গেল। অথবা আপনি যদি সন্তুষ্ট না হন, পরীক্ষা হলে আপনি প্রশ্নটি দেখে অনেক সময় বুঝতে পারবেন যে প্রশ্নকর্তার মোটিভটা কি, তিনি উত্তরটা কি চেয়েছেন। তো এই জাতীয় যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমরা অনেক সময় নষ্ট করি। শুধু সময় না, আসলে আমরা দুশ্চিন্তা করি। সময় নষ্ট করা হচ্ছে, দুশ্চিন্তাটা আসলে আমাদের জন্য বেশি ক্ষতিকর এবং এতে আমাদের অনেক আত্মবিশ্বাস নষ্ট হয়, সময় নষ্ট হয়। তো এই বিষয়গুলো আমরা প্রথম থেকে আমরা চেষ্টা করব যে আসলে এই স্বল্প সংখ্যক প্রশ্নের যে জটিলতা থাকে সে বিষয়ে আমরা সতর্কভাবে তা এড়িয়ে যেতে পারি। এবং কারণ সকল প্রশ্নের উত্তর আমরা করি না, কিছু কিছু আমরা বাদ দিই। আর আমরা বাদ দেবো এটা আমরা বলছি না, কিন্তু সময় অনুসারে, মানে ওই সময়টা আমি এটাকে নোট রেখে আমি পরবর্তী পদক্ষেপে আমি এগিয়ে যাব, আমি অযথা আমি সময় নষ্ট আমি করব না। এক্ষেত্রে সংশ্লিষ্ট সিলেবাসটুকু মনোযোগ দিয়ে পড়াটাই আমার কাছে বুদ্ধিমানের কাজ বলে মনে হয়। অর্থাৎ আমাদের যেটুকু সিলেবাস আছে সেটুকু আমি মনোযোগ দিয়ে পড়ব। কিছু কিছু জায়গায় আমার তো সমস্যা হবেই, আমি তো সব জায়গায় খুব ভালোভাবে বুঝতে পারবো এমন নয়। আমাকে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে, সুনির্দিষ্টভাবে আমাকে চিহ্নিত করে রেখে দিতে হবে। যেহেতু আমরা এই ক্লাসগুলোর পরে আমাদের ফারুক স্যার বলেছেন আমরা কিন্তু জুম প্ল্যাটফর্মে আমরা ক্লাস আমরা করব। যখনই আমরা জুম প্ল্যাটফর্মে চলে যাব বা আমাদের যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা চলে যাব, তখন কি হবে, আমাদের কিন্তু সরাসরি শিক্ষকের সাথে, ছাত্রের সাথে বা শিক্ষার্থীর সাথে সরাসরি আমাদের কিন্তু একটা যোগাযোগ হচ্ছে। তখন কিন্তু আমরা প্রশ্ন করতে পারবো এবং সেই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আমাদের যার যে জটিলতাগুলো আছে সেগুলো কিন্তু আমরা সেটা মীমাংসা আমরা করতে পারবো এবং আমাদের সমস্যাগুলো আমরা সহজেই সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ব্যাকরণের আসলে আমরা বলেছিলাম যে আজকে আমরা ব্যাকরণের কিছু গোড়ার কথা আসলে আমরা বলবো, আমরা কিছু আজকে লিখবো, পড়বো আমরা কিছু। প্রথমে আসলে আমরা বলে নিলাম যে আসলে আমাদের যে বিষয়গুলো আছে, যে কেন আসলে ফাউন্ডেশন যে আমাদের কোর্স, এই কোর্সের কি কি সমস্যা থাকে, এই বিষয়গুলো নিয়ে প্রথমে কিছু কথা আমি বলে নিলাম। আশা করি এই বিষয়গুলো তোমরা চিন্তা করবে এবং এই প্রশ্নগুলোর পরেও তোমাদের মাথায় যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রয়োজনে তোমরা কমেন্টসে লিখে রাখবে, অথবা এখন তুমি নোট করে রাখবে। পরে যদি এটা আলোচনা না হয় তোমরা আমাদের সাথে সরাসরি এটা নিয়ে কথা বলতে পারবে। স্যার, কারণ আমি যে সমস্যাগুলো কথা বললাম এর থেকেও আরো অনেক ধরনের সমস্যা হয়তো তোমাদের মাথায় আছে, তোমাদের চিন্তায় আছে,
সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে এগুলো আমরা ফেস করব এবং সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তা আজকে আমরা আসলে যেহেতু কিছু বিষয় আমরা বলেছি, আমরা ব্যাকরণের কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো যেহেতু একদম প্রথম দিকে আমরা আসলে ব্যাকরণে আমরা জানি যে ব্যাকরণ এমন একটা বিষয়, এটা আসলে একটি বিষয়ের সাথে আরেকটি বিষয় সম্পৃক্ত। ব্যাকরণটিকে বিচ্ছিন্ন করে আসলে পড়ার সুযোগ নেই। যেমন আমরা যদি কোনো ইতিহাস পড়ি, ইতিহাসকে যেমন হঠাৎ করে বিচ্ছিন্ন করে ইতিহাস পড়া যায় না, তেমনি আসলে এই ব্যাকরণের যে বিভিন্ন তোমার উপাদানগুলো আছে বা টপিকগুলো আছে, এগুলোকেও হঠাৎ করে আমি মাঝখান থেকে যে স্যার আমাকে একটু কারক পড়িয়ে দেন, আসলে আমরা জানি যে না, কারক পড়তে গেলে তো তোমাকে আগে পদ পড়তে হবে, তোমাকে বিভক্তি পড়তে হবে। তুমি যদি বিভক্তি না বোঝো, তুমি যদি পদ না বোঝো, তাহলে তুমি কি করে কারক পড়বে? তা আজকে আমরা ঠিক বললাম যে স্যার আজকে আমরা একটু উচ্চারণ নিয়ে কথা বলবো। এখন এই উচ্চারণ নিয়ে কথা বলতে গেলে তো আমাকে ধ্বনি, বর্ণ, অক্ষর এগুলো নিয়ে আমাকে কথা বলতে হবে। তো সেই সূত্র ধরে আজকে আসলে যে খুব সিরিয়াস যে পড়াশোনা আজকে আমরা করব তা ঠিক নয়। আমরা আসলে একটু মানে যে বিষয়গুলো মোটামুটি আমাদের মাথায় আছে এবং আমরা যেগুলো জানি আর কি, সেই বিষয়গুলো নিয়েই কথা বলতে বলতে দেখি আমরা একটু কিছু পড়াশোনা করতে পারি কিনা। খুব চাপ দেওয়ার মতো পড়াশোনা আমরা আজকে করব না, আমরা জানা বিষয়গুলো নিয়ে একটু আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এখানে আসলে আমরা আজকে বলেছিলাম যে ধ্বনি, বর্ণ, অক্ষর এগুলো নিয়ে একটু কথা না বললে আসলে আমরা আসলে সামনে এগোতে পারবো না। এজন্য এগুলোর মধ্যে যে আসলে পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো নিয়ে আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করব। যেমন আসলে ধ্বনি কি, বর্ণ কি, এগুলো আমরা সবাই জানি। ধ্বনি, বর্ণ এই বিষয়গুলো আমরা সবাই জানি যে ধ্বনি বা বর্ণর ভিতরে যে আসলে কি আছে, ধ্বনি কি, বর্ণ কি, এই বিষয়গুলো আমরা জানি না এমন নয়। তবে ধ্বনি এবং এখানে আমি আসলে ধ্বনি আর একটা হলো যে আমরা বললাম যে বর্ণ, ধ্বনি এবং বর্ণ। এখানে একটু লেখাটা আমার আসলে এর মধ্যে একটা মৌলিক পার্থক্যটা আসলে আমি বললাম যে ধ্বনি আর বর্ণ। যেমন আমরা বলি যে স্বরধ্বনি, স্বরবর্ণ, তাহলে স্বরধ্বনি, স্বরবর্ণ, কেউ কেউ বলে স্যার এর মধ্যে আবার কি পার্থক্য, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আসলে ধ্বনি এবং বর্ণ দুটো কিন্তু আলাদা জিনিস, তোমরা অনেকেই জানো, তারপর আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ধ্বনি বিষয়টি হচ্ছে, এটা হলো উচ্চারণগত বিষয়, বিষয়টা হচ্ছে উচ্চারণগত। অর্থাৎ আমি যখন বললাম যে মুখে বললাম যে ক, আমি যখন আমার বাকযন্ত্রের মধ্য দিয়ে আমি উচ্চারণ করলাম যে ক, এটা হচ্ছে ধ্বনি। তার মানে আমি বলেছিলাম যে ধ্বনি হচ্ছে উচ্চারণগত। আর আমি যখন এটাকে একটা সাংকেতিক চিহ্ন, অর্থাৎ আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা বলেছেন যে কটাকে এইভাবে লিখতে হবে। আমাদের যারা বর্ণগুলো যারা ঠিক করেছেন তারা বলেছেন যে কটা এইভাবে লিখতে হবে। তারা একটা সাংকেতিক চিহ্ন আমাদেরকে দিয়ে গেছে। তাহলে এটা হয়ে গেল বর্ণ। তাহলে ধ্বনি হচ্ছে একটা উচ্চারণগত বিষয় আর বর্ণ হচ্ছে একটি সাংকেতিক চিহ্ন। খুব সহজ একটা বিষয়। এখন যদি তোমাকে হঠাৎ কেউ বলে যে বলো তো স্বরবর্ণ কাকে বলে, তোমাকে জিজ্ঞেস করা হলো স্বরবর্ণ কাকে বলে। আমি অনেক শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছি বলো স্বরবর্ণ কাকে বলে, বলে স্যার যে বর্ণ উচ্চারণ করতে গেলে মুখের ভিতরে বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হয় না তাকেই স্যার স্বরবর্ণ বলে। আমি বললাম যে তুমি কি একটু ভেবে বললে কিনা। আসলে আমাদের মাথার ভিতরে স্বরধ্বনি এবং স্বরবর্ণ এর যে একটা পার্থক্য আছে, এই বিষয়টি অনেক সময় আমাদের অনেকের মাথায় কাজ করে না। কারো কারো মাথায় কাজ করে, কারো কারো মাথায় কাজ করে না। কারণ হচ্ছে যে এই ধ্বনি আর বর্ণের মধ্যে যে একটা স্পষ্ট পার্থক্য রয়েছে, এটা যখন সে বোঝে না তখন তার ভিতরে এটা কাজ করে না। আমি এখন যদি বলি যে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, তাহলে তুমি বলতে পারো যে যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময়
মুখের ভিতরে বা মুখবিবরে বিভিন্ন জায়গায় বাতাস বাধাপ্রাপ্ত হয়, তখন তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। এটা কিন্তু ঠিক আছে। কিন্তু যদি বলি যে ব্যঞ্জন বর্ণ কাকে বলে, বর্ণ বললে কিন্তু আমাদের তখন কিন্তু আর এই উচ্চারণের বিষয়টা আমার থাকছে না। তখন আমরা বলতে পারি, সংক্ষেপে যদি আমরা বলি যে এটা হচ্ছে যে যে আমাদের ব্যঞ্জন ধ্বনি নির্দেশক যে সাংকেতিক চিহ্ন রয়েছে সেগুলোকে ব্যঞ্জন বর্ণ বলে। তার মানে কি, যে বর্ণ মানেই হচ্ছে একটি সাংকেতিক চিহ্ন। বর্ণ মানেই হচ্ছে একটি সাংকেতিক একটা চিহ্ন, যে চিহ্নটা আসলে আমাদেরকে আমরা পেয়েছি। এই সাংকেতিক চিহ্নটাই হচ্ছে মূলত বর্ণ। আর যদি আমরা বলি যে না, ধ্বনি, ধ্বনি কথাটা বললেই সেটা কিন্তু হবে, এটা কিন্তু উচ্চারণগত একটি বিষয় হবে। ধ্বনি বললেই উচ্চারণ, আর বর্ণ বললেই সাংকেতিক চিহ্ন। যদি খুব সহজ করে এখন আমার সংজ্ঞাটা আমরা দিতে চাই, যে বর্ণের উচ্চারিত রূপ হচ্ছে ধ্বনি। বর্ণের মানে কি, ক একটা বর্ণ, আমি যখন এটা উচ্চারণ করছি ক, তাহলে এটা উচ্চারিত রূপ না? তাহলে এখন যদি বলি যে বর্ণের উচ্চারিত রূপটাই হচ্ছে ধ্বনি, ঠিক এখন যদি আমি উল্টে দেই আবার, যে তাহলে বর্ণ কাকে বলে, এখন আমি যদি বলি যে ধ্বনির সাংকেতিক চিহ্ন, ধ্বনির, আমি একবার লিখেছি ওখানে, যেন সংক্ষেপে লিখলাম, সাংকেতিক যে চিহ্নটা, ধ্বনির যে সাংকেতিক চিহ্ন সেটাই হচ্ছে বর্ণ। এখন এই ধ্বনি এবং বর্ণ যদি আসলে আমি পার্থক্যটা না বুঝি, তাহলে আমি ওই স্বরধ্বনিকে আর স্বরবর্ণকে আমি মিক্সড করে ফেলবো, আবার ব্যঞ্জন ধ্বনিকে এবং ব্যঞ্জন বর্ণকে আমি একসাথে খিচুড়ি করে ফেলবো। এর ফলে হবে কি, যে ধ্বনি আর বর্ণের যে ব্যাপারটি, যে পার্থক্যটি আছে, সেটা কিন্তু আমরা ধরতে পারবো না। তো এই জায়গাটা আসলে আমাকে আসতে হলো এই কারণে, যে আমাদের কি কিন্তু এখন, আমরা যখন মাধ্যমিক পর্যায়ে ছিলাম তখন কিন্তু এই উচ্চারণের যে জায়গাটা, এটা খুব গুরুত্ব সহকারে পড়ানো হতো না। উচ্চারণের জায়গাটিকে গুরুত্ব সহকারে পড়ানো হতো না, বা সিলেবাসে অন্তর্ভুক্ত করা এটা তখন হয়নি। এটা বেশ কিছুটা পরে এখন কিন্তু এই উচ্চারণ বিষয়টাকে আমাদের যে পাঠ্যসূচি আছে বা আমাদের যে সিলেবাস, সেখানে এখন এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই যে অন্তর্ভুক্ত করা, এটা আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। এ কারণে আমরা বলবো যে যদি একটি ভাষার উচ্চারণ যদি প্রমিত বা আসলে সেটি শুদ্ধ হয়, শুদ্ধ না হয়, একই রকম না হয়, তাহলে হয় কি, যে ভাষাটির উচ্চারণের মধ্যে একটা বিশৃঙ্খলা চলে আসে। আঞ্চলিক ভাষাকে আমরা স্বীকার করি, আঞ্চলিক ভাষা থাকতেই পারে, এটা থাকবেই, কিন্তু আমাদের যে অফিস আদালত চাকরি, বা আমরা যখন যে কোনো একটি অফিসিয়াল কাজ করি, আমরা যখন ভাইভা ফেস করি, আমরা যখন স্যারদের সাথে কথা বলি, ক্লাসে যখন আমরা কথা বলি, এই কাজগুলোতে যদি আমরা আমাদের যে প্রমিত যে বাংলার যে উচ্চারণ, সেটি যদি আসলে আমরা অনুসরণ না করি, তাহলে তো আসলে আমরা যে বাংলার যে প্রতি যে আমাদের ভালোবাসা, আমাদের যে মমতা বা আমাদের যে স্মার্টনেস, এর কোনোটাই তো আসলে থাকে না। যে কারণে হয়তো পরবর্তী সময় আমাদের যারা ভাষাবিজ্ঞানী আছেন, আমাদের যারা পণ্ডিত আছেন, তারা হয়তো পরে চিন্তা করেছেন যে না, আসলে উচ্চারণটাকে অন্তর্ভুক্ত করা উচিত। যে কারণে কিন্তু আগে আমরা যখন অভিধান দেখতাম, অভিধানে শুধু অর্থটি আমি দেখতাম, কিন্তু তুমি বোধহয় এখন খেয়াল করবে প্রত্যেকটি অভিধানের ব্র্যাকেটের ভিতরেই তার উচ্চারণটা লেখা থাকে। কারণ হলো যে প্রমিত যে উচ্চারণটি, ঠিক যে উচ্চারণটি আসলে আমাদের বলা উচিত অফিসিয়ালি, সেই উচ্চারণটি কিন্তু ওখানে দেয়া থাকে। এই বিষয়টি হলো হয়তো 10 থেকে 10 বছর বা সর্বোচ্চ 12 বছরের ধরে হলো এইটাকে কিন্তু আমাদের এই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাও ক্লাস 9-10 থেকে মোটামুটি এটা অন্তর্ভুক্ত করা হয়েছিল, এবং পরে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এটি করা হয়েছে। এখন অবশ্য আরো আগে থেকেই এটি করা হয়েছে। এর ফলে কি, আমাদের এখন উচ্চারণ থেকে আমাদের প্রশ্ন আসে। আমরা বোধহয় 47তম বিসিএস এ খেয়াল করেছি, সেখানে সংবৃত বা বিবৃত
এই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছে। এখন যারা আসলে এই স্বরধ্বনির উচ্চারণ নিয়ে যাদের আসলে খুব সূক্ষ্মভাবে পড়া ছিল না, তারা কিন্তু এই সংবৃত বা বিবৃত এই বিষয়টি নিয়ে তাদের চিন্তা করতে হয়েছে এবং তারা কিন্তু প্রশ্নটি উত্তর করতে পারেননি। আর যারা আসলে উচ্চারণ নিয়ে পড়েছেন তারা সেই প্রশ্নটির উত্তর করতে পেরেছেন। তা আমরা মোটামুটি ধ্বনি এবং বর্ণর খুব সংক্ষিপ্ত এগুলো নিয়ে হয়তো আমরা পরে প্রয়োজনে আবার রিপিট করব, কারণ আসলে এর ভিতরে আমি যেটুকু বললাম এর ভিতরে আরো অনেক কিছু এর ভিতরে রয়ে গেছে। যেমন আমরা অক্ষর নিয়ে এখনো কথা বলিনি, ওখানে অক্ষর শব্দটি ছিল। এখন অনেকে বলে স্যার অক্ষর তো, এটা নিয়ে আমরা কনফিউজড। স্যার অক্ষর মানে অক্ষরের আসলে এটা আবার কি? আমরা অনেকে মনে করি বর্ণ আর অক্ষর এগুলো একই জিনিস, আসলে কিন্তু তা না। অক্ষরের বিষয়টা কিন্তু একটু আলাদা। এটার জন্য আমরা একটু সিলেবেল শব্দটির সাথে আমরা একটু পরিচিত বোধহয় বেশি আছি, সে কারণে আমি সেখান থেকে আমি সাহায্যটা নিচ্ছি। অর্থাৎ আমরা যখন একটি শব্দ উচ্চারণ করি, আমরা বলি যে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াস বা একক প্রয়াসে আমরা ঠিক যতটুকু উচ্চারণ করতে পারি তাকে আমরা সিলেবেল বলি, আর বাংলায় তাকে বলা হয় অক্ষর। ঠিক আছে, এই যে এখানে লেখা কিন্তু আসলে অক্ষর, আমি উচ্চারণ করছি অক্ষর। এটা নিয়ে আমরা একটু পরে আবার কথা বলবো, কারণ এই উচ্চারণ নিয়ে আসলে আমাদের আজকে কিছু বিষয় একদম বিস্তৃত আকারে আজকে আমরা উচ্চারণ নিয়ে কথা বলবো না, কিন্তু উচ্চারণের বিষয়টি আজকে আমি শুরু করব। তাহলে এই অক্ষরটাকে আমরা মনে রাখবো যে ধ্বনি বর্ণ এর সাথে অক্ষরটা কিন্তু আলাদা। আলাদা মানে হচ্ছে, মনে করো আমি বললাম যে অক্ষরে কয়টি অক্ষর আছে, তার মানে এখানে কয়টি তোমার ওই সিলেবেল এখানে আছে এখানে। ঠিক আছে, আমরা বললাম যে বর্ণ দুটো সিলেবেল এখানে আছে বা দুটো অক্ষর আছে, তাহলে আমরা অক্ষরটাকে ধরে নেব সিলেবেল হিসেবে। তাহলে ধ্বনি বর্ণ অক্ষর। এখন এর মধ্যেও আরো অনেকগুলো বিষয় সংশ্লিষ্ট আছে, সেগুলো আমাদের আজকে আমরা যতটুকু টাচ করব সেই বিষয়গুলোর মধ্যে আমরা আসলে থাকবো, বেশি দূরে যাব না। তারপরও অক্ষর বলতে আবার মনে করো যে দুই ধরনের অক্ষর আছে, একটা আছে মুক্তাক্ষর, একটা আছে বদ্ধাক্ষর। এটা আবার আরেকটু গভীরের বিষয়, কিন্তু তারপর এটা বলতে হয় এই কারণে যে আমরা যখন আসলে এই বললাম যে স্যার বর্ণ, এখানে আমরা দুটো বললাম স্যার এখানে দুটো সিলেবেল আছে। এখন দেখো এই দুটো সিলেবেলের ভিতরে আবার একটু পার্থক্য আছে। একটা আছে কি যে আমি যখন বললাম যে মনে করো এখানে আমি অন্যভাবে লিখছি বর লিখে আমি একটা হর্ষ চিহ্ন দিয়ে দিচ্ছি, আর একটা আমি এখানে লিখলাম যে বর নো, মানে আমি এটা যখন দুটো সিলেবেল আমি ভাগ করে ফেললাম, বর নো দুটো সিলেবেল আছে। এখন এখানে তুমি খেয়াল করে দেখো যে একটা সিলেবেলের শেষে গিয়ে আমি কিন্তু আটকে গেছি, আমি ইচ্ছে করলেও এটাকে আর বাড়াতে পারিনি। এটাকে বলে আসলে আমাদের বদ্ধাক্ষর, মানে আমি ওখানে ক্লোজ হয়ে যাচ্ছে, এখানে আগানো যাচ্ছে না। আর একটা দেখো বর নো, যখন আমি নো বলেছি তখন কিন্তু দেখো, যদিও তুমি হয়তো বলবো স্যার ওখানে তো বর্ণতে তো স্যার ওকার ছিল না, আপনি আবার ওকার দিলেন কেন? এটা আমি আসি একটু পরে, আমাদের এটা নিয়ে আমাদের কথা হবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু নো কে আমি ইচ্ছে করলে ইচ্ছে মতো প্রলম্বিত আমি করতে পারি, আমি ইচ্ছে মতো সেটাকে প্রলম্বিত আমি করতে পারি। তা সেক্ষেত্রে যে অক্ষরগুলোকে ইচ্ছে মতো আমি প্রলম্বিত করতে পারি সেগুলোকে আমি বলছি মুক্তাক্ষর। অক্ষরকে আমি দুভাগে আসলে আমাকে করতে হলো এই কারণে যে না হলে আমি বুঝাতে পারবো না এখন। তাহলে একটা হচ্ছে মুক্তাক্ষর, একটা হচ্ছে বদ্ধাক্ষর। যে অক্ষরটি উচ্চারণ করতে গেলে আমরা ইচ্ছে মতো এটাকে প্রলম্বিত করতে পারি, যেমন এখানে বললাম নো, আর যে অক্ষরটিকে উচ্চারণ করতে গেলে আমাদের এখানে বাধাপ্রাপ্ত হয়, আমাদের থেমে যেতে হয়, সেটাকে বলা হচ্ছে আসলে মুক্তাক্ষর। তার মানে অক্ষরের দুটো ভাগ আমরা এখান থেকে একটু জেনে নিলাম। তাহলে আমরা মোটামুটি ধ্বনি যদি এখন বলি, তাহলে ধ্বনির সাথে আমরা স্বরধ্বনিটা আমরা এখন বুঝতে পারবো যে আসলে স্বরবর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি, স্বরবর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু
আমরা সেটাকে বলবো স্বরধ্বনি। আবার যখন আমরা ওই স্বরধ্বনিগুলোকে যখন আমরা লিখছি, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে স্বরবর্ণ। আবার আমরা যখন তোমার ব্যঞ্জন যে বর্ণগুলো আছে, ব্যঞ্জন বর্ণগুলোকে আমি যখন উচ্চারণ করছি ক খ, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে উচ্চারণ, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি হয়ে যাচ্ছে। তার মানে কি, যে এই যে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এই সূক্ষ্ম পার্থক্যটা যদি না বুঝি, তাহলে কিন্তু আমরা কিন্তু সূক্ষ্ম যে এই যে প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলোতে কিন্তু আমরা পরবর্তীতে আমরা বিপদে পড়ে যেতে পারি। এই জন্য এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা একটু সামনে এগোবো। আমরা বলেছিলাম এখানে যে আমরা আসলে উচ্চারণে যেহেতু আমরা ঢুকতে চাচ্ছি, যদি আমাদেরকে উচ্চারণে ঢুকতে হয়, তাহলে আমাদের ধ্বনি এবং বর্ণ এটা বুঝে আমাদের ঢুকতে হবে। এ কারণে কিন্তু আমরা ওই জায়গাটুকু আমরা একটু ক্লিয়ার করে আসলাম। এখন আমরা আরেকটু মানে গভীরে ঢুকবো, যে বানান এবং উচ্চারণ, বানানটা কি আর উচ্চারণটা কি। এখন আমরা ওখানে দেখলাম যে বানান হচ্ছে, আমরা বুঝতে পারছি আমরা যখন কোনো কিছু লিখি, আমরা যখন যেমন বানান শব্দটি যখন আমি লিখলাম এখানে, তখন এটা হয়ে গেল তোমার বানান। আর আমি যখন আমার বাকযন্ত্রের মধ্য দিয়ে আমি উচ্চারণ করলাম বানান, বানান মানে আমি আমার মুখে যখন, অর্থাৎ বাকযন্ত্রের মধ্য দিয়ে যখন আমি সেটা উচ্চারণ করছি, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে উচ্চারণ। তাহলে আমি খাতায় যখন লিখছি বা আমি যখন পরীক্ষায় লিখছি, সেটাকে তুমি বলতে পারো আসলে সেটা বানান, আর এটা হচ্ছে উচ্চারণ। তার মানে কি, যে আমরা এই বানান এবং উচ্চারণের মধ্যে যে একটা পার্থক্য, এই বিষয়গুলো কিন্তু আমরা আগেই বলেছিলাম যে আমাদের আগের যে সিলেবাস, সেখানে কিন্তু শুধু এই লেখার বিষয়টিই ছিল, অর্থাৎ বানানগুলো শুদ্ধভাবে লেখাটাই ছিল আমার জন্য পরীক্ষার সবচেয়ে বড় কাজ। সেখানে কিন্তু ওই যে বানানটি আমি লিখলাম, তার যে উচ্চারণটা কি হবে, এটা কিন্তু তখন এটা নিয়ে কোনো বিবেচ্য বিষয় ছিল না, এবং এটা নিয়ে ভাবনার কিছু ছিল না। কিন্তু এখন কিন্তু আমাদের বানানটা যেমন আমাদেরকে শুদ্ধ করে লিখতে হয়, তেমনি ওই বানানের যে উচ্চারণ, যেটা সেই শুদ্ধ উচ্চারণটা কিন্তু এখন আমাদেরকে জানতে হয়। আমরা এরপরে স্বরধ্বনির জাস্ট আজকে আমরা যেহেতু উচ্চারণ নিয়ে আমরা কথা বলেছি, আজকে আমরা শুধু স্বরধ্বনির যে উচ্চারণ, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। যদিও দুটো বর্ণকে তোমরা দেখেছো একটু কালার করা আছে, এর কারণটাও আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। আসলে ছোটবেলায় আমরা যখন এই বর্ণগুলোকেই যখন আমরা আসলে পড়েছি, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষক বিভিন্নভাবে আসলে আমাদের এটি পড়িয়েছেন। এখানেও আসলে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। এখনো আসলে আমরা যখন পড়ি, আমাদের এখনো সমস্যা হয়, বা আমরা দেখি যে সমস্যা এখানে আছে। তা আমরা যেমন মনে করি, এখানে বলি যেমন আমরা প্রথমে বললাম যে এটা হচ্ছে দেখুন, অকে কিন্তু আসলে আমরা অনেক সময় বলি যে স্বরে বলি। এখন স্বরে বলার কারণটা কি? কারণটা হলো যে আমাদের যে মোট বর্ণ আছে, অর্থাৎ আমরা জানি যে 11 এবং 39 মোট যে 50টি বর্ণ আছে, তার মধ্যে কিন্তু আর একটা আছে, এবং সেটা আছে অন্তস্থ যেটা আছে কোথায় আমাদের, এটা আছে আমাদের ব্যঞ্জন যে বর্ণ আছে, সেই ব্যঞ্জন বর্ণের মধ্যেও একটা আছে। কিন্তু আমাদের এই স্বর যে বর্ণ আছে, সেখানেও কিন্তু একটা আছে। এই জন্য কিন্তু আমরা ওইটাকে বলি যে, অত পুরো বলতাম স্বরের না বলে আমরা বলি যে স্বরে আসলে আমরা কিন্তু কখনো কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে বলি না যে স্বরে অজগর। আসলে এটা প্রকৃতি চেনার জন্য আমরা, যে এটা কি স্বরধ্বনির নাকি এটা ব্যঞ্জন ধ্বনির,
আসলে এটা মূলত স্বরধ্বনির অ, এই জন্য আমরা সংক্ষেপে বলি স্বরে অ বা স্বরের অ। আসলে এখানে আ যেমন স্বরের আ, আ কিন্তু এটা শুধু আ বললেই হতো। শুদ্ধ শুদ্ধ উচ্চারণটা হচ্ছে অ আ। তার মানে কি এখানে স্বরে আম এটা আমরা কিন্তু বলি না, এ কারণে এই স্বরে আর কিন্তু বিশেষ কোনো প্রয়োজন নেই, তাও আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি, আমরা বলি। তাহলে এটা হচ্ছে অ, এটা হচ্ছে আ। কেন স্বরে অ বলি সেটা আমরা বলে দিলাম। এরপরে এখানে যে দুটো আছে আসলে ই এবং ই, আসলে এখানে একটু ব্যাপার আছে আমাদের দুটো, যে আমাদের ই এবং ই আছে এখানে, এই দুটোর ক্ষেত্রে আমরা আসলে উচ্চারণে আমরা একটু মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা আমাদের হয়। সেটা কিরকম হয়, যেমন আমরা আসলে এটাকে উচ্চারণ করি, এটা উচ্চারণ হচ্ছে রস্য। আমার মনে হয় কালিটা একটা ভালো ইয়ে হচ্ছে না, আমি ব্ল্যাক নিয়ে নিচ্ছি। হ্রস্ব, আসলে উচ্চারণটা হচ্ছে হ্রস্ব মানে খাটো বা ছোট। এটার উচ্চারণ হচ্ছে, শুদ্ধ উচ্চারণ হচ্ছে রস্য ই। রস্য মানে শর্ট, রস্য মানে হচ্ছে শর্ট। কিন্তু আমরা যখন আমরা কেউ বলি হর্ষই, কেউ বলি রস্যই, কেউ বলি রশ্মি, আসলে এটা প্রকৃতিটা বোঝার জন্য শুধু বললাম, এটা আসলে উচ্চারণ হচ্ছে রস্য বা শর্ট। এবং ঠিক এটা হবে আসলে, এটা হলো দীর্ঘ ই। মানে আমি যখন এই দুটো ই উচ্চারণ করব, এটা হলো ঠিক অল্প প্রাণ মহাপ্রাণের মতো, মানে বাতাস আমি একটু কম ব্যবহার করব আর একটু বেশি ব্যবহার করব। এটা হচ্ছে ই ই। ঠিক একইভাবে উ উ, হ্যাঁ, এখানে কিন্তু যখন আমি এর পরের যে এটা আছে, যেমন এখানে উ আছে, তাহলে এটার উচ্চারণ কিন্তু হবে সেই ওই যে সেই রস্য। আসলে এটা একটু উচ্চারণ করা আমাদের জন্য মনে হয় কঠিন হয়েছে, রস্য, কিন্তু আসলে মনে করতে হবে ছোট। রস্য মানে খাটো বা ছোট। কিন্তু ওই উচ্চারণ করার সময় আমরা যখন বাচ্চাদের আসলে আমরা শেখাই, তখন ওই আমরা বলি যে রস্যি দীর্ঘি, আসলে এই জায়গাটা আমাদের না জানার কারণে হয়তো এটা আমাদের হয়ে যায়। তাহলে আমরা তাদেরকে শেখাবো যে বাবা, তুমি যখন এই উটা উচ্চারণ করবা, তখন তুমি একটু কম সময় নেবে, রস্য উ। আবার তুমি যখন এই উটা তুমি উচ্চারণ করবে, তখন তুমি একটু দীর্ঘ উচ্চারণ করবে, উ। যেমন আমরা যদি কেউ ব্যথা পাই, তাহলে উ মানে একটু হলো। আবার আমরা যখন কোথাও বলি যে দূর, আমরা যখন দূর শব্দটা উচ্চারণ করি, তখন কিন্তু খেয়াল করি আমরা কিন্তু দীর্ঘ উকার দিই। তার মানে হচ্ছে এখানে এই যে এটা টান আমাদেরকে দিতে হয়, দূরে বা দূর। তার মানে এগুলো আসলে একদম প্রাইমারি লেভেলের বিষয়, কিন্তু তারপরও যেহেতু আমাদের আসলে উচ্চারণ নিয়ে আমাদের কথা বলতে হবে, এ কারণে আমি খুব সংক্ষেপে বিষয়গুলো আপনাদেরকে বা একটু শেখানোর, ঠিক না, একটু মনে করিয়ে দেওয়ার আসলে আমি এটা চেষ্টা করছি। এরপরে আসলে রিকার নিয়ে বিশেষ কিছু কথা নেই। এটা নিয়ে একটা বিসিএস এর প্রশ্ন আসে, সেটা একটু ক্লিয়ার করে দেই। বলা হয় যে প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয় কোনটি। আমাদের এখানে আমাদের যে আমরা জানি যে আমাদের 11টি এখন আমাদের স্বরবর্ণের ব্যবহার আমরা করি, কিন্তু যদি বলা হয় যে প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয় কোনটি, তখন কিন্তু আমরা মাথায় রাখবো যে এই যে রি, এই রিটা হচ্ছে প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়। কেন এটা প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়? কারণ আমরা স্বরধ্বনির সংজ্ঞাটা সবাই জানি। স্বরধ্বনির সংজ্ঞাটা আমরা জানি যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখের ভিতরে বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হয় না, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু এটা কিন্তু আমরা কখনো খেয়াল করি না যে তাহলে কি রি উচ্চারণ করার সময় কি এরকমটা হয়। একটু খেয়াল করলে দেখা যাবে যে রি উচ্চারণটা কিন্তু আসলে আমরা এই যে রি এর উচ্চারণ আর এই রির উচ্চারণটা কিন্তু একই। অর্থাৎ আপনি উচ্চারণ করে দেখেন বা তোমরা উচ্চারণ করে দেখো, রি বললে পরে একটা বাতাসের কিন্তু একটা কম্পন হয়, একটা ঘষা লাগছে। তাহলে যদি আমি সংজ্ঞায় আমার তো বলা আছে যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখের ভিতরে বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হবে না বা ঘর্ষণ লাগবে না, তাহলে কি এটা কি করে স্বরধ্বনি হয়? এই জন্য যদি কখনো প্রশ্ন হয় যে মানে প্রকৃতপক্ষে স্বরধ্বনি
বা উচ্চারণগত দিক থেকে স্বরধ্বনি নয় কোনটি, তখন কিন্তু আমরা এই রি এর ব্যাপারটা আমরা মাথায় রাখবো। এই কারণে রি পরিচয়টা আমরা দিলাম। এরপরে যেগুলো আছে, আর এরপরে আমরা জানি যে আমাদের দুটো যৌগিক স্বরধ্বনি আমাদের আছে। সে দুটো যৌগিক স্বরধ্বনি হচ্ছে, আমরা জানি যৌগিক স্বরধ্বনি বলতে আমরা কি বুঝি, এটা মোটামুটি আমরা সবাই এখন আমাদের ধারণা আছে যে ওই এবং ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যৌগিকের ব্যাপারটা আমরা জানি, অর্থাৎ এখানে সহজ করে বললে যে এই স্বরধ্বনির ভিতরে দুটো স্বরধ্বনি আছে, সরি এখানে অ যোগ ই, ওই। আবার যদি বলি আমরা ও, এখানে আমরা বলবো অ এবং উ। কোথাও কোথাও কোনো কোনো বইতে এমনও হতে পারে যে অন্যরা অ এর জায়গায় বিকল্পে ও ব্যবহার করেছেন, অ এর জায়গায় ও ব্যবহার করেছেন। কেন করেছেন সেটা আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা ওটা ব্যবহার করবেন না, আপনারা এটা অব্যবহার করবেন। কেন করবেন? কারণ হচ্ছে যে আমরা একটু পরে যখন এই সংবৃত উচ্চারণ বা বিবৃত উচ্চারণের দিকে আমরা যখন যাব, তখন সেখানে আমরা দেখব যে অধ্বনির দুটো উচ্চারণ আছে। অধ্বনির দুটো উচ্চারণ আছে, একটা হচ্ছে অধ্বনির উচ্চারণ অ এর মতো, আর একটা হচ্ছে অধ্বনির উচ্চারণ ও এর মতো। আবার ঠিক একইভাবে দুটো ক্ষেত্রে প্রায় একই বিষয়, যেটা আমি আর দুটো বিশ্লেষণ করছি না। যেহেতু আমার অধ্বনিটা লিখলে পরেই আমার দুটো অপশন চলে আসে, অর উচ্চারণ আমি অ করতে পারি, আবার অর উচ্চারণ আমি ও করতে পারি। সেক্ষেত্রে আমার অ লিখলে পরে আমার কিন্তু দুটো অপশন থেকে যায়, যে আমি অ এর উচ্চারণটা অ করতে পারি, আবার অ এর উচ্চারণটা আমি ও করতে পারি। সুতরাং যদি আমি এখন সেইটা গ্রহণ না করে আমি ধরলাম আমি অ লিখলাম না, আমি ও লিখলাম, আপনি যখন লিখবেন তখন কিন্তু আর সেই অপশনটা আপনার থাকছে না, ওকে আপনি অ করতে পারবেন না। কারণ ওর উচ্চারণ যে অ করা যাবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই। সুতরাং আমরা এই জন্য বলেছিলাম যে কোনো কোনো জায়গায় কোনো কোনো গাইড হতে পারে, বই হতে পারে, সেখানে হয়তো লেখা আছে যে ও যোগ ই, ওই। আসলে উচ্চারণটা ওরকমই হয়, ওই। বা এখানে যেমন উচ্চারণ ও যোগ উ, উচ্চারণটা ওই হচ্ছে। কিন্তু আমরা কেন এটা পছন্দ করলাম? আমরা করলাম যে আসলে অ যদি আমি লিখি, অর দুটো উচ্চারণ আছে, একটা হচ্ছে অ এর মতো আর একটা হচ্ছে ও এর মতো। সুতরাং এই যৌগিক স্বরধ্বনি দুটো ভাঙার সময় আমরা অ যোগ ই এবং অ যোগ উ এই দুটোই আমরা ব্যবহার করব। তবে উচ্চারণের যখন আমরা করব তখন হয়তো যদি ও আসে সেটা তখন আমরা ভিন্ন বিষয়, তখন সেটা আমরা খেয়াল করব। তো মোটামুটি আসলে আমাদের স্বরধ্বনিগুলোর যে পরিচয় আমাদের দেওয়ার প্রয়োজন ছিল সেটা আসলে আমরা একটু দিলাম। এরপরে আসলে আমরা একটু উচ্চারণের দিকে আসলে আমরা একটু ঢুকতে যাচ্ছি। আজকে আসলে মূলত আমরা হয়তো অধ্বনির যে উচ্চারণটা, এটা নিয়ে মূলত হচ্ছে কথা বলবো, কারণ এ দুটোর উচ্চারণেই মূলত আসলে আমাদের বেশি আসলে আমাদের প্রয়োজন হয়। তা আমরা এখানে উচ্চারণের কিছু দৃষ্টান্ত আসলে আমরা এখানে উপস্থাপন করেছি। এটা আসলে জাস্ট বোঝানোর জন্য, যে তার আগে আসলে আমরা একটু তাহলে একটু বলেই নেই, যেহেতু আমরা ওখানে হালকা করে বলেছি, এখানে আমরা আরেকটু করে বিশ্লেষণ আমরা করে নিই। সেটা হচ্ছে যে আমরা একটু আগে কি বললাম, আমরা যে অধ্বনির, আমরা যেহেতু আজকে শুধু অ নিয়ে কথা বলবো, আমরা অধ্বনির উচ্চারণটা হচ্ছে কখনো মানে এটা অ এর মতো হতে পারে, আবার অধ্বনির উচ্চারণ ও এর মতো হতে পারে। ঠিক একইভাবে এ ধ্বনিরও দুটো উচ্চারণ আছে। এ ধ্বনির উচ্চারণ কখনো এর মতো হতে পারে, আবার এটা কখনো এর মতো হতে পারে। আজকে মূলত আমরা এই দুটো নিয়েই আসলে আজকে আমাদের হয়তো বেশি আমরা কথা বলবো, কারণ আজকে এ ধ্বনির বিষয়ে হয়তো আমরা অতটা ডিটেলসে আমরা যাব না। এখন আমরা যখন কিছুক্ষণ আগে আমরা যখন
একটা উদাহরণ দিয়েছিলাম বর্ণ। বর্ণ তখন আমরা এটাকে ভাঙলাম যে একটা সিলেবেলে হবে বর, আরেকটা সিলেবেলে হবে নো। তখন তোমরা অনেকেই ভেবেছো স্যার ওখানে তো নো তো ছিল না স্যার, নয়কার তো স্যার ছিল না ওখানে, তাহলে নয়কার কেন আসলো? হ্যাঁ, তো এই যে সেই নয় যে ওকারটা আসলো, রহস্য হচ্ছে এই জায়গাটায় যে অধ্বনির উচ্চারণটা আসলে কখনো অ এর মতো হয়, আবার অধ্বনির উচ্চারণটা কখনো ও এর মতো হয়। এবং এ দুটো নামও আছে, যেটা আমরা বলেছিলাম যে আমাদের 47তম যে বিসিএস পরীক্ষা সেখানে এসেছে যে সংবৃত এবং বিবৃত নিয়ে একটা কথা সেখানে এসছে। অর্থাৎ অধ্বনির উচ্চারণ যদি অ এর মতো হয় তখন সেটাকে বলা হয় অধ্বনির বিবৃত উচ্চারণ। বিবৃত উচ্চারণ লেখাটা একটু পরিষ্কার করে বলি, এটা তাহলে এটাকে হচ্ছে আমরা বলবো বিবৃত। আর যখন অধ্বনির উচ্চারণ ওর মতো হয় তখন সেটাকে বলা হয় সংবৃত উচ্চারণ। নাম দুটো একটু কঠিন, নাম দুটো আমি বলতে চাই না, প্রথমে ভাবলাম পরের ক্লাসে বলবো, কিন্তু আজকে ক্লাসে বললাম এই কারণে যে আসলে এটা বিসিএস পরীক্ষায় গত যে প্রশ্ন সেখানে এটা এসেছিল। ঠিক আছে, তাহলে এই অধ্বনির উচ্চারণ অ এর মতো হতে পারে, আবার অধ্বনির উচ্চারণ ওর মতো হতে পারে। এটা আসলে আমাদের, আমরা যখন কোনো কিছু আসলে আমরা কোনো কিছু রিডিং মানে আমরা যখন আসলে পড়ি আর কি, বা আমরা যখন কোনো কিছু উপস্থাপন করি, আমরা যখন কোনো বিতর্ক করি, যখন ক্লাসে আমরা কথা বলি, যখন সব জায়গায় কিন্তু আসলে এই অয়ের উচ্চারণটা আমাদের প্রচুর আমাদেরকে মাথায় রাখতে হয় এবং আমাদেরকে প্রচুর খেয়াল করতে হয় যে কোথায় অয়ের উচ্চারণটা অ হচ্ছে, কোথায় অয়ের উচ্চারণটা ও হচ্ছে। তো এই বিষয়টির কারণেই আসলে আমাদের অনেকগুলো উচ্চারণের পার্থক্য বা আমাদের যে উচ্চারণের যে বিকৃতি, সেই বিকৃতিগুলো সেখানে ধরা পড়ে। তো এই বিকৃতিগুলো আসলে আমরা বুঝি না কেন, যখন আসলে আমরা দেখি যে অয়ের উচ্চারণ কোথায় অ হবে আর অয়ের উচ্চারণ কোথায় ও হবে, এই বিষয়টা আমাদের কাছে তখন ক্লিয়ার হয় না। তা আমরা কিছু এখানে জাস্ট এরপরে যে এক্সাম্পলটা আমাদের এখানে আছে সেখানে আমি একটু জাস্ট দেখাচ্ছি। সেখানে যেমন এখানে একটা উচ্চারণের দৃষ্টান্ত দেয়া আছে, ব্র্যাকেটগুলো আমরা জাস্ট তোমাদের কৌতূহলের জন্যই রেখেছি। এখানে আমরা জানি যে আসলে এটা মানে একটু একটা কথা বলেই নি যে এটা শুধু বাংলা ভাষায় নয়, এটা শুধু বাংলা ভাষা নয়, পৃথিবীর সব ভাষাতেই আসলে আমরা আসলে যা আমরা লিখি সেটা আমরা সবসময় সেটা বলা হয় না, আবার সবসময় যেটা আমরা আসলে বলি সেটা আসলে লেখা হয় না। এটাই হলো আসলে বানান এবং উচ্চারণের যে একটা পার্থক্য বা তফাৎ, এটা কিন্তু আসলে শুধু বাংলা ভাষায় না, এটা অন্য ভাষাতেও এটি রয়ে গেছে। এখন তুমি যখন পড়ছো আসলে যে অধ্যক্ষ স্যার অভিযোগ করলেন অধ্যাবসায়ে শিক্ষার্থীদের মন নেই, আমি পড়েছি যে তোমাদের মাথার ভিতরে কাজ করছে স্যার কি বললো, কোনটার উচ্চারণ কি করলো, এটা কাজ করেছে না তোমাদের মাথায়? হ্যাঁ, যে অধ্যক্ষ স্যার অভিযোগ করলেন অধ্যাবসায়ে শিক্ষার্থীদের মন নেই। এখন এখানে কিন্তু যদি বানানগত দিক দেখা হয়, যদি বলা হয় যে বানানগুলো ঠিকঠাক আছে কিনা, তোমরা তো বানানটা ঠিক করে দেখলে দেখা যাচ্ছে বানান তো মোটামুটি আচ্ছা ঠিকই আছে, কোনো সমস্যা। এখন তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা এটা আসলে আমি এটা কি বললাম, মানে এটার উচ্চারণটা কি হবে, উচ্চারণ যদি তোমাকে লিখতে বলা হয় তখনই কিন্তু তোমার মাথায় একটা বড় ধরনের চাপ পড়বে যে এটার উচ্চারণটা আমি কি লিখব। এই বিষয়টি একটু জাস্ট এক্সাম্পলটা আমরা এখানে নিচে আমি অবশ্যই এখানে দিয়ে দেয়া আছে, তোমরা একটু জাস্ট খেয়াল করে দেখো। দেখো এখানে বানানটা কি আসছে, অধ্যক্ষ, বানানটা কিন্তু খুব সহজ, বানান এটা হচ্ছে উচ্চারণ, তাহলে বানানটা কিন্তু সহজে ছিল অধ্যক্ষ, কিন্তু এখানে দেখো উচ্চারণটা কি অধ্যক্ষ। হ্যাঁ, অয়ের উচ্চারণ কি হয়েছে, এখানে ও হয়ে গেছে। আমরা বারবার বলেছিলাম যে অয়ের উচ্চারণ নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। ঠিক আছে, এখানে কোনো কোথাও কিন্তু ধয়কার ছিল না, ধ ছিল, কিন্তু দেখো আমাদের এখানে কিন্তু
ধো হয়েছে। এখানে ক প্লাস মূর্ধন্য ষ, এখানে ক্ষয় ওকারও কোথাও ছিল না, এখানে কিন্তু ক্ষয় ওকার হয়েছে। তার মানে একটা বানানেই তোমার অয়ের যে আসলে ব্যবহার, অয়ের যে উচ্চারণ, অয়ের উচ্চারণ যে অ হতে পারে, আবার অয়ের উচ্চারণ যে ও হতে পারে, মানে ওদের একটা চমৎকার একটা উদাহরণ তুমি কিন্তু এখানে পেয়ে গেছো। অধ্যক্ষ স্যার অভিযোগ, খেয়াল করো এখানে ছিল অভিযোগ, অ উচ্চারণ যদি আমরা অ করি তাহলে হয় অভিযোগ, কিন্তু আসলে এটা কি উচ্চারণ? উচ্চারণ হচ্ছে ও ভি যোগ। আমরা শেষে হর্ষচিহ্ন ব্যবহার করেছি। হর্ষচিহ্ন আমরা কোথায় ব্যবহার করি? হর্ষচিহ্ন ব্যবহার করি হচ্ছে যেখানে কোনো আর স্বরধ্বনি উচ্চারিত হয় না, যেখানে স্বরধ্বনি আর উচ্চারিত হয় না, এই জন্য কিন্তু এখানে অভিযোগ করলেন। এখানে খেয়াল করে দেখো অধ্যবসায়, এখানে কি হয়েছে? অধ্যবসায়। তার মানে বানান যতটা সহজ, উচ্চারণ কিন্তু তার চেয়ে আসলে অনেক কঠিন। এই জন্য বলছে যে অধ্যবসায় শিক্ষার্থীদের মন, মনের ভিতরে তো আমরা জানি মন কিন্তু দুটো। মন কয়টা আছে? একটা আছে হলো আমাদের 40 সেরে 1 মন আছে না আমাদের, আমাদের কিন্তু 40 সেরে কিন্তু 1 মন আছে, আছে না? তাহলে আমরা সেই 40 সেরে 1 মনে কিন্তু আমরা যাচ্ছি না। 40 সেরে মন বানানটা কি? 40 সেরে মনের বানান হচ্ছে মূর্ধন্য ন, ম ন, এটা কিন্তু মন। 40 সেরে 1 মন, হ্যাঁ, কিন্তু আমাদের মানুষের যে মন, সেটার উচ্চারণ কিন্তু মন, সেটার উচ্চারণ কিন্তু মন। অর্থাৎ এখানে কিন্তু অ ছিল, এর সাথে আমরা জানি এটা অ আছে। আমরা এরপরে একদিন যখন আমরা স্বরধ্বনি আরো বিস্তৃত আকারে তোমাদেরকে আমরা পড়াবো, বিস্তৃতভাবে পড়াবো, সেদিন আমি ধ্বনি বিশ্লেষণগুলো তোমাদেরকে আরেকবার নতুন করে আমি দেখিয়ে দেবো যে প্রত্যেকটি বর্ণের ভিতরে কি কি স্বরধ্বনি আছে, কি কি ব্যঞ্জন ধ্বনি আছে। তাহলে মর সাথে একটা অ আছে, সেই অর উচ্চারণটা কিন্তু এখানে ও হয়েছে। তাহলে শিক্ষার্থীদের মন নেই। তার মানে আমরা দেখলাম যে এখানে যে আজকে মূলত অয়ের যে উচ্চারণটি, সেই উচ্চারণটি নিয়েই আজকে আমরা আসলে বেশিরভাগ উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে আসলে আরো অন্যান্য ধ্বনি আছে, ব্যঞ্জন ধ্বনি আছে, ফলা আছে, সেগুলো নিয়ে আমরা আস্তে পর্যায়ক্রমে আমরা কথা বলবো। তাহলে এখানে আমরা যে এক্সাম্পলটি আমরা দিলাম, আমার মনে হয় তোমরা মোটামুটি পুরোপুরি ধরতে পেরেছো, এটা আমি বলবো না। কিন্তু অয়ের যে উচ্চারণ, এর যে অয়ের উচ্চারণ যে অ হতে পারে, অয়ের উচ্চারণ যে ও হতে পারে, তার কয়েকটি নমুনা এখানে দিয়েছি আমি। আরো কিছু নমুনা আমি পরের পৃষ্ঠায় দেয়া আছে, সেটা আরেকটা আমি দেখাচ্ছি তোমাদের। খেয়াল করে দেখো এখানে আছে যে অন্য অধ্যাপকদের ও অধিকাংশ ছাত্রদের প্রতি অভিযোগ, শিক্ষার্থীরা অভিধান পড়তে চায় না। আমরা একটু চলে যাই উচ্চারণগুলোতে। তাহলে কি দেখো, অন্য, অন্য কিন্তু দুটো আছে। এখানে অন্য কিন্তু দুটো আছে। একটা অন্য হচ্ছে কি ভাত, অনয়ন, অন্য মানে ভাত আমরা জানি, আর এই অন্য মানে এটার অর্থ আমরা জানি, কিন্তু উচ্চারণ আলাদা। একটা আছে অন্য, আর আছে অন্য। যেটা বলতে আসলে আমরা ভাত বা আমরা চাল বুঝি, সেটা হচ্ছে অন্য, অনয়ন, উচ্চারণটা কিন্তু অন্য হবে সেটা। আর এটা কিন্তু অন্য, এই দেখো উচ্চারণটা কি হয়েছে? অন্য, ঠিক আছে? অধ্যাপকে এখানে অ ছিল, কি হয়েছে এখানে? অধ্যাপক, ঠিক আছে? অধিকাংশ, এখানে ছিল অ, এখানে কি উচ্চারণ হয়েছে? অধিকাংশ। এখানে সয়কারও কিন্তু ওকার ছিল না, ওকার ছিল, এখানে কি হয়েছে? অধিকাংশ। তার মানে কি মূলত অয়ের উচ্চারণ অয়ের থেকে ওই বেশি হচ্ছে। কিছু কিছু জায়গায় অ হচ্ছে, কিন্তু বেশিরভাগই জায়গায় আমরা দেখলাম যেখানে ও হচ্ছে। অথবা
আমি যে উদাহরণগুলো এখানে নিয়ে এসেছি সেখানে হয়তো ওর সংখ্যাটা হয়তো বেশি হতে পারে। তাহলে অয়ের উচ্চারণ অ হতে পারে, অয়ের উচ্চারণ ও হতে পারে। তা মোটামুটি তোমার এখানে অধিকাংশ, এবং এখানে আছে মনে করো যে অভিধান, অ ছিল এখানে, এখানে কি আসছে, এখানে আসছে তোমার কি, এখানে আসছে তোমার অভিধান। অর উচ্চারণ কিসের মতো হয়েছে, এটা ওর মতো হয়েছে। তাহলে মোটামুটি আমরা আজকে কিন্তু শুধু অয়ের উচ্চারণে, এটা শুধু একটা আজকে করলাম এই কারণে যে এভাবে অনেকগুলো ধ্বনি আছে, অধ্বনি আছে, এ ধ্বনি আছে এবং কিছু ফলা আছে। এগুলোর উচ্চারণ কিন্তু আসলে শুদ্ধ উচ্চারণ করার ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং 47তম বিশেষ পরীক্ষা কিন্তু এই উচ্চারণ নিয়েও প্রশ্ন এসেছে, শুধু সংবৃত বিবৃত তা কিন্তু নয়, একটা শব্দ নিয়েও প্রশ্ন এসেছে। সুতরাং এবং সেটা কিন্তু স্বরধ্বনির উচ্চারণ নয়, সেটা কিন্তু ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে যে এই যে উচ্চারণের যে জায়গাটি, এই জায়গাটি আমাদের কাছে খুবই অপরিচিত এবং কম পঠিত, এবং ক্লাসেও এটা আসলে কম পড়ানো হয় বিভিন্ন কারণে। হয়তো কেউ কেউ ব্যক্তিগতভাবে সেটা পড়ে নিয়েছেন বা পড়ে নেন, কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং এই জায়গাটিকে আসলে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমরা আসলে ওর বিষয়টি নিয়ে আমরা মোটামুটি যে কথাগুলো বললাম, পরবর্তী সময়ে আমরা এর যে অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের ব্যাকরণ, এবং আবার শেষে যে কথাগুলো আবার একটু নতুন করে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে যে কথাটা বলেছিলাম সেগুলো দিয়ে আবার শেষ করে দেবো, যে সাহিত্য অংশ। সাহিত্য অংশ থেকে এবার আমাদের প্রচুর প্রশ্ন হওয়ার কারণে আমরা আসলে নতুন করে একটু চিন্তিত হয়ে পড়েছি। তোমরাও চিন্তিত হয়ে পড়েছো, আমরাও চিন্তিত হয়ে পড়েছি। কারণটা কি, সে একই কথা, যে সাহিত্য অংশ আসলে প্রাতিষ্ঠানিকভাবে সাহিত্যের শিক্ষার্থী ছাড়া, যারা শুধু বাংলায় অনার্স মাস্টার্স পড়ে তারা ছাড়া কিন্তু খুব অল্প সংখ্যক শিক্ষার্থী এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের প্রথম পর্যায়ে এই বিষয়গুলোর সাথে তাদের পরিচয় হয়, এবং এই বিষয়গুলো তাদেরকে নতুন করে তাদেরকে আসলে এগুলো পড়তে হয়। বিষয় বিস্তৃত। আসলে আমরা জানি যে অনার্স যারা বাংলায় পড়ে তারা 4 বছর 5 বছর পরে আসলে এক একটা কোর্স, এক একটা বছরে হয়তো মনে করো 5টা কোর্স তিনি পড়তেছেন। তাহলে এতগুলো কোর্স থেকে আসলে এত এখানে আমরা বলেছি এটাই যে বিষয় বিস্তৃত, কিন্তু সেই সাগর থেকে মুক্ত বের করে আনা অত্যন্ত কঠিন কাজ। আসলে এগুলোর জন্যই মূলত আমরা তোমাদের পাশে থাকব বা তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, যে সবচেয়ে কোন জায়গা থেকে পড়লে, কোন সহজ বইটি পড়লে। আমরা তোমাকে বলবো না যে আমরা তোমাকে একদম নোট করে পড়াবো, কারণ আমরা প্রথম যে ক্লাসটি ছিল সেই ক্লাস আমি স্পষ্ট করে বলেছি, ধারাবাহিকতা ছাড়া পড়াশোনা করলে বা ধারাবাহিকভাবে না পড়লে কিন্তু আসলে সেই বিষয়টি তুমি আয়ত্ত করতে পারবে না, বা আয়ত্ত করলেও সেটা তোমার মাথার ভিতরে খুব বেশি দিন থাকবে না। এই জন্য আমরা সহজ সরলভাবে কোন জায়গা থেকে তুমি ধারাবাহিকভাবে বিষয়টি আয়ত্ত করতে পারবে সেটি আমরা তোমাকে দেখিয়ে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আমরা চেষ্টা করব। অনেকে বলছেন যে ব্যাকরণ মুখস্থ করার বিষয় নয়, অনেকেই ছন্দে ছন্দে ব্যাকরণ মুখস্থ করে বিপদে পড়ে যান। আসলে ব্যাকরণকে ছন্দে ছন্দে মুখস্থ করে হলে গেলে কিন্তু এই ছন্দ পরে কোনো বিশেষ কোনো কাজে লাগে না। ব্যাকরণের মূল বিষয়বস্তুটা তোমাকে বুঝতে হবে, ধ্বনি কি, বর্ণ কি, এবং এর ভিতরে যে বিষয়বস্তুটা কি আছে এটা না বুঝলে শুধু মুখস্থ করে যদি কেউ ব্যাকরণ আনসার করতে যায় তাহলে তার জন্য কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু বিষয় মুখস্থবিদ্যা আছে, সেটা আলাদা, সেটা আমরা জানি যে বাক্য সংকোচন হতে পারে বা বাগধারা হতে পারে, এক কথা প্রকাশ, সেই বিষয়গুলো আলাদা। কিন্তু ব্যাকরণের যে মূল জায়গাগুলো আছে সেগুলো কিন্তু মুখস্থ করে সেটা লেখা সম্ভব নয়। আমরা আপনাদের সমস্যাগুলো সুচিন্তিতভাবে সন্নিবেশিত করার চেষ্টা করছি। এ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। অর্থাৎ আমরা যে সমস্যাগুলো নিয়ে কথা বলছি আমরা জানি যে এর পরেও আপনাদের মধ্যেও আরো অনেক সমস্যা রয়েছে, অবশ্যই রয়েছে এবং থাকবে। সেগুলো আমাদেরকে কমেন্টসের মাধ্যমে বা যে কোনোভাবে হোক, আমরা যখন জুম ক্লাসে নেব আমাদেরকে সরাসরি বলতে হবে। সেগুলো আমরা একত্র করে কি করে সেগুলো সুন্দর একটি সমাধান দেয়া যায় এই ব্যাপারে আমরা আন্তরিকভাবে আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে আমরা সেই সমস্যাগুলো থেকে আমরা উত্তরিত হতে পারি। শুধু ভর্তি হয়েই কাজ শেষ হবে না। অনেকে আছে যে আমি তো
ফারুক স্যারের কোচিং এ ভর্তি হয়ে গেছি, আমার আর কোনো টেনশন নাই, আমার বিসিএস তো মোটামুটি অর্ধেক নিশ্চিত হয়ে গেছে। এই চিন্তা করলে তো আসলে হবে না। আমাদেরকে অবশ্যই ভর্তি হওয়ার পরে আপনারা আপনাদের পরামর্শগুলো মনোযোগ সহকারে, আসলে আমরা যেগুলো বলবো সেটা আপনারা শুনবেন এবং আপনাদের যে পরামর্শগুলো আছে সেগুলো আমাদেরকে দেবেন। সমন্বিত হবে আসলে আমরা কাজ করতে চাই। আজকে আর আসলে আমি আমার কথা বাড়াচ্ছি না, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ দিয়ে আসলে আমার এই কথাগুলো শোনার জন্য, এবং অনুরোধ থাকবে যে হতাশ হবেন না। হতাশা এটা খুবই একটি ক্ষতিকর ব্যাধি এবং এর ফলে মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। আপনি নিজের ক্ষতি আপনি করবেন না, নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলুন এবং পরিশ্রমী ও মনোযোগী ব্যক্তি অবশ্যই সফল হবেন। এই কথাটা শুধু মনে রাখবেন যে পরিশ্রম করতে হবে এবং সেটা মনোযোগ সহকারে পরিশ্রম করতে হবে। আশেপাশে কে কি বললো, নেতিবাচক বা কথা যদি কেউ বলে সেগুলো বাদ দিয়ে আপনি ইতিবাচক হয়ে উঠুন এবং ইতিবাচকভাবে চিন্তা করেই সততার সাথে পরিশ্রম করে আপনি সামনে এগিয়ে যান, আপনার সাফল্য সুনিশ্চিত। সবাইকে আর একবার ধন্যবাদ জানিয়ে, সবার শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শেষ।